আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে যখন আমরা কথা বলি, তখন অনেক সময় কিন্তু আমাদের চোখের সামনের ঘটনাগুলোর পেছনের গভীর অঙ্কটা বুঝতে একটু সময় লাগে। আজ আমরা ঠিক তেমনই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, ক্যালেন্ডারের পাতায় যদি আপনারা তাকান, তাহলে আপনারা দেখতে পাবেন সামনেই আসছে ৭ই মার্চ, ১৭ই মার্চ এবং ২৬শে মার্চ। বাংলাদেশের ইতিহাসে এই ৩ টি দিনের গুরুত্ব নতুন করে কাউকে বুঝিয়ে বলার প্রয়োজন নেই। কিন্তু রাজনৈতিক অঙ্গনে এখন কান পাতলেই শোনা যাচ্ছে এই ৩ টি দিনকে কেন্দ্র করে এক বিশাল প্রস্তুতির কথা। শোনা যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা নাকি একেবারে তাদের সর্বশক্তি নিয়ে রাজপথে নামার ছক কষছেন। আর এই পুরো প্রক্রিয়ার নেপথ্যে রয়েছেন খোদ দলটির সভানেত্রী শেখ হাসিনা। সম্প্রতি শীর্ষ নেতাদের সাথে এক ভার্চুয়াল বৈঠকে তিনি নাকি বেশ কড়া বার্তায় দিয়েছেন। তার বক্তব্য খুব পরিষ্কার। যাবতীয় বাধা বিপত্তি উপেক্ষা করে গলি থেকে রাজপথ সর্বত্র এই জাতীয় দিবসগুলো পালন করতে হবে। ধানমন্ডি ৩২ নম্বর থেকে শুরু করে টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদন করতে হবে। এখানে একটি খুব সূক্ষ্ম রাজনৈতিক চাল কিন্তু রয়েছে। দলের কার্যক্রমের উপর হয়তো নিষেধাজ্ঞা থাকতে পারে, কিন্তু জাতীয় দিবস পালনে তো কোনো বাধা থাকার কথা নয়। শেখ হাসিনার এখানে যুক্তি হলো, জেলখানাতে থাকা কয়েদিরাও যদি স্বাধীনতা দিবস বা বিজয় দিবস উদযাপন করতে পারে, তাহলে একটি রাজনৈতিক দলের কর্মীরা কেন পারবে না? কথাটি কিন্তু একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। রাষ্ট্রীয় বা সামাজিক কর্মসূচিতে অংশ নেওয়া তো কোনো নিষিদ্ধ রাজনৈতিক কার্যকলাপ হতে পারে না আসলে। আসল খেলাটা কিন্তু এখানেই। আওয়ামী লীগ আসলে এই ৩ টি দিনকে বেছে নিয়েছে একটি অ্যাসিড টেস্ট বা অগ্নি পরীক্ষা হিসাবে। তারা দেখতে চায় বর্তমান প্রশাসন বা বিএনপি সমর্থিত বলয় এই জাতীয় দিবসগুলো পালনের ক্ষেত্রে আওয়ামী লীগ কি আসলে কতটা ছাড় দেয় বা কতটা বাধা দেয়। যদি আওয়ামী লীগ সফলভাবে এই কর্মসূচিগুলো পালন করে ফেলতে পারে, তবে তা বর্তমান সরকারের উপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ কিন্তু সৃষ্টি করবে। আর যদি তাদেরকে বাধা দেওয়া হয়, তবে তারা প্রমাণ করার চেষ্টা করবে বর্তমান ব্যবস্থা কতটা অসহিষ্ণু। এটি এক ধরনের রাজনৈতিক দাবা খেলা, যেখানে চালটা দেওয়া হয়েছে খুব ভেবেচিন্তে। আমরা যদি একটু খেয়াল করি, গত কয়েক মাস ধরে কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বক্তব্যে এক ধরনের নমনীয়তা বা বলা ভালো রাজনৈতিক সৌজন্যবোধ আমরা দেখতে পেয়েছি। বিএনপি বারবার বলছে তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়, কিন্তু মাঠের চিত্রটা আসলে আমরা কি দেখছি? সেই বাস্তবতার দিকে যদি তাকাই, তাহলে কিন্তু এক গভীর শঙ্কা তৈরি হয়। বরিশালের ঘটনাটি নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেখানে কয়েকজন আওয়ামী লীগ নেতাকে জামিন দেওয়ার কারণে খোদ এজলাসের ভেতরে ঢুকে বিচারকের উপর একদল আইনজীবী যেভাবে আসলে চড়াও হলেন এবং তারা ভাঙচুর চালালেন, সেটি কি কোনো সুস্থ রাজনৈতিক পরিবেশের লক্ষণ হতে পারে? শুধু তাই নয়, গণমাধ্যমে আসা একটি খবর আমাদের রীতিমতো বিস্মিত করেছে। রাজশাহী রেঞ্জের ডিআইজি নাকি লিখিতভাবে তিনি নির্দেশ দিয়েছেন কারাগারে থাকা আওয়ামী লীগের কোনো নেতাকর্মী জামিন পেলেও তাকে ছাড়া যাবে না, বরং শোন অ্যারেস্ট দেখিয়ে অন্য মামলায় আবার জেলে পাঠাতে হবে। এই যে এই ধরনের প্রকাশ্য নির্দেশ বা মব জাস্টিস যখন চলতে থাকে, তখন শীর্ষ নেতাদের ওই নমনীয় বা গণতান্ত্রিক কথাগুলো নিছকই ফাঁকা বলি মনে হয়। রাজনীতিতে রাগ ক্ষোভ থাকবে, কিন্তু প্রতিহিংসার এই প্রকাশ্য রূপ কি আমাদের কোনো ভালো ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে? এখানেই একজন বিশ্লেষক হিসাবে আমার সবচেয়ে বড় প্রশ্নটি জাগে। আওয়ামী লীগের মতো একটি দল, যাদের শিকড় সমাজের একেবারে তৃণমূলে গ্রথিত, তাদেরকে কি চাইলেই এভাবে এক কলমের খোঁচায় বা
জোর-জুলুম করে নির্মূল করে দেওয়া সম্ভব? ইতিহাসের পাতা উল্টালে কিন্তু আমরা দেখি কোনো আদর্শ বা বড় রাজনৈতিক শক্তিকে কখনোই কিন্তু এভাবে একেবারে মুছে ফেলা যায় না। আগের সরকারের সময়ও কিন্তু আমরা দেখেছি বিরোধী দলের উপর যেমন এবং নির্মম দমন-পীড়ন চলেছে। জামিন পেলেও জেলগেট থেকে সাদা পোশাকে তুলে নেয়ার সেই সংস্কৃতি নিয়ে তখন প্রচুর সমালোচনা হয়েছে। কিন্তু আজ যদি সেই একই কাজ, সেই একই স্বৈরাচারী মনোভাব নতুন মোড়কে ফিরে আসে, তবে পার্থক্যটা আসলে কোথায় রইল? দেখুন, ধানমন্ডি ৩২ নম্বরে দুটো ফুল দিতে গেলেও সাধারণ মানুষকে যদি হেনস্থার শিকার হতে হয়, তবে সেই পুরনো অন্ধকার ধারাই তো আবার মাথাচাড়া দিয়ে উঠছে, তাই না? যদি সত্যি বর্তমান প্রশাসন বা রাজনৈতিক দলগুলো সেই পুরনো প্রতিহিংসার পথেই হাঁটে, তবে এর চরম মূল্য কিন্তু একদিন তাদেরকেই চুকাতে হবে। রাজনীতি একটি বুমেরাঙের মতো। আজ আপনি যা ছুড়ে দেবেন, কাল সেটাই আপনার দিকে ফিরে আসবে প্রবল বেগে। তারেক রহমান কিংবা বর্তমান নেতৃত্বকে এই চরম সত্যটি অবশ্যই আমি মনে করি মনে রাখতে হবে। সামনের দিনগুলো আসলে আমাদেরকে বলে দেবে বাংলাদেশ কি সত্যিকার অর্থে একটি সহনশীল গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে এগোচ্ছে, নাকি আমরা আবারও সেই পুরনো প্রতিহিংসার বৃত্তেই ঘুরপাক খাচ্ছি। আসুন আমরা আমাদের চোখ কান খোলা রাখি, কারণ আগামী মার্চ মাসটি বাংলাদেশের রাজনীতির জন্য সত্যিই কিন্তু এক নির্ধারক সময় হতে চলেছে। এখন প্রশ্ন আসতে পারে, এখানে আওয়ামী লীগ যদি কোনোভাবে বাধা বিপত্তির শিকার হয়, বা আওয়ামী লীগ যদি কোনো কারণে তাদের এই কর্মসূচিগুলো বর্তমান সরকার কিংবা বর্তমান প্রশাসন কর্তৃক বাধার মুখে পালন করতে না পারে, অথবা শেখ হাসিনা যেভাবে বলছেন যে এই সকল রাষ্ট্রীয় প্রোগ্রাম সমূহ পালন করা প্রত্যেকটি রাজনৈতিক দল, প্রত্যেকটি গণতান্ত্রিক পরিবেশে সকলের অধিকার। কিন্তু সেই অধিকারে যদি কোনো কারণে বাধা বিপত্তি আসে, তাহলে এর পরবর্তী রূপ কি হতে পারে? দেখুন, আমি আমার বিশ্লেষণের ১ম এই কিন্তু একটি পয়েন্ট বলে দিয়েছি যে তারা প্রচার করার কিংবা আন্তর্জাতিক মহল থেকে শুরু করে অথবা বাংলাদেশের সাধারণ আপামর জনগণের কাছে বোঝানোর চেষ্টা করবে এই সরকার কেমন বা তাদের আচরণ কেমন, তাদের গণতান্ত্রিক প্রক্রিয়া কেমন। এর পরবর্তীতে ২ নম্বর যে বিষয়টি সামনে আসছে, সেটি হচ্ছে তারা কিন্তু পরবর্তীতে এই ডেমো দেখার পর, অর্থাৎ এই অ্যাসিড টেস্ট দেখার পর সিদ্ধান্ত নেবে পরবর্তী আচরণ তারা কেমন করবে। এখন পরবর্তী আচরণ হতে পারে আরো সহিংস, যেটা বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে কখনোই কিন্তু আমি ব্যক্তিগতভাবে আশা করি না। আমি চাই না বাংলাদেশে কোনো সহিংসতা হোক। আমি চাই না বাংলাদেশের জনগণের শান্তি বিনষ্ট হোক। তাই আমাদেরকে হয়তো অপেক্ষা করতে হবে এই অ্যাসিড টেস্টে আওয়ামী লীগ আসলে কতটুকু এগিয়ে যেতে পারে। তারা কি আদৌ পাস করে? নাকি তারা ফেল করে? এবং ফেল করার পর তারা কোন পন্থাটি বেছে নেয়? এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।